শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আর কয়েকদিন পরেই বাঙালি জাতির গৌরবের মহান বিজয়ের মাস। 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ। 16 ডিসেম্বর আসে সেই মহেন্দ্র খন। এদেশের মানুষ নিজের জীবন বিলিয়ে দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে অর্জন করে লাল সবুজের পতাকা। পৃথিবী যতদিন থাকবে 71 স্বর্ণাক্ষরে লেখা থাকবে এদেশের মানুষের হৃদয়ে। 71-এর পরে বাঙালির জীবনে আরেক স্বর্ণালী সময় আসে 2024-এ। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বিদায় নিতে বাধ্য হয় ফ্যাসিবাদ ও স্বৈরাচার। দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা সহ তার দোসররা। বাঙালি জাতির জন্য এই দুটি মহেন্দ্র খন গৌরবের এবং মর্যাদার। তবে 71-24-কে মুখোমুখি দাঁড় করাতে চায় কেউ কেউ। রাজনীতি বিশ্লেষকদের মতে 71 হলো দেশ মাতৃকাকে স্বাধীন করার লড়াই, আর 24 হলো স্বৈরাচার ফেসিবাদ মুক্ত করার লড়াই। দর্শক, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি 71 ও 24। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন মোহাম্মদ তারেক রহমান, সদস্য সচিব আম জনতার দল। তারেক রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার বামে আছেন মমিনুল আমিন, মহাসচিব জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। মমিনুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। যদিও আজকের আলোচনার বিষয় অনেকটা ভাব গাম্ভীর্যের একটি বিষয়। এই বিষয় নিয়ে কেন মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, দাঁড় করার চেষ্টা হচ্ছে, বিষয়টি নিয়ে একটু আলোচনা করবো। প্রথমে একটু যেতে চাই মমিনুল আমিনের কাছে, মহাসচিব এনডিএম। মমিনুল আমিন, 71-24 দুটোই আমি ইন্ট্রোতে বলেছিলাম গৌরবের মর্যাদার, দুটো ভিন্ন ভিন্ন একটি অর্জন আমাদের জন্য। যদি বলি 24 আমাদেরকে কীভাবে ফেসিবাদ তাড়াতে হয়, ফেসিবাদ তৈরি হলে তাদেরকে কীভাবে তাড়াতে হয় সেটা শিক্ষা দিয়েছে। আবার একটা যেটা বাংলাদেশকে স্বাধীন, দেশ মাতৃকাকে স্বাধীন করবার জন্য কীভাবে বিলিয়ে দেওয়ার নজির বাংলাদেশে হয়েছে, সেটাও 71 আমাদেরকে শিখিয়েছে। এই দুটোর মধ্যে যদি আপনাকে মূল্যায়ন করতে বলি, বা 71-24-কে আপনি কীভাবে দেখছেন? অনেক ধন্যবাদ। প্রথমে আপনাকে, আপনার চ্যানেলের সম্মানিত দর্শক এবং আমার সহ আলোচককে আমার দল এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের পক্ষ থেকে শুভেচ্ছা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। 71-24-এর এই বিতর্কটা আসলে 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছিল। এটাকে আমরা আসলে বিতর্ক হিসাবে যতটা না দেখতে চাই, তার থেকে বাস্তবতা, প্রেক্ষাপট, এই প্যারামিটারগুলো দিয়ে বিবেচনা করতে চাই। যেমন আপনি ইন্ট্রোতে শুরুতেই বলছিলেন বাঙালি জাতির জীবনে। এটা যদি আমি এখন বাংলাদেশিদের জীবনে বলি, আপনি যে কথাটাই বললেন যে বাঙালির জীবনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট 71-24। আমি যদি বাংলাদেশি বলি, কারণ আমি তো বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমার দলের নাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। আমাদের ঘোষণাপত্রের মূলনীতি হলো উই বিলিভ ইন বাংলাদেশি ন্যাশনালিজম, বাংলাদেশি জাতীয়তাবাদ। আমরা এদেশের নাগরিক, প্রত্যেকটা পার্বত্য অঞ্চলে যে রয়েছে, বাগেরহাটেও যে রয়েছে, ঢাকায় যে রয়েছে, প্রত্যেকেই আমরা আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশি। আচ্ছা, সুতরাং বাংলাদেশিকে যদি আপনি মুখোমুখি দাঁড় করাতে চান, ব্যাপারটা যেরকম হয়ে যাবে। আবার ঠিক একইভাবে 71-24-কে যদি আপনি মুখোমুখি দাঁড় করাতে চান, ঠিক একই রকম হয়ে যাবে। আমি জাস্ট বোঝানোর জন্য আমি আপনাকে এরকম একটা অ্যানালজি দিলাম আর কি। এটা হয়তো বা কতটুকু সঠিক আমি জানি না, আমি এরকম একটা অ্যানালজি দিলাম বোঝানোর জন্য। দেখেন, 71-এর বিতর্কটা কেন আসবে? 71 তো বিতর্ক করার বিষয় ছিল না। একটা দেশ স্বাধীন হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বললেন উই রিভল্ট, তার যে সাহসিকতা, বিদ্রোহ করে এসে, ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করে এসে স্বাধীনতার যে ঘোষণা তিনি দিয়েছিলেন, তার মাধ্যমে কিন্তু আমরা একটা নতুন জাতিসত্তার, একটা নতুন দেশের পরিচয় লাভ করার সুযোগ পেয়েছিলাম। তার আগে 71-এর আগের প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, আমাদের অনেক জাতীয় নেতা রয়েছেন যারা 71-কে সংগঠিত করার জন্য ভূমিকা অবশ্যই রেখেছিলেন। আবার কেউ কেউ হয়তো ভূমিকা রেখে 25 মার্চে পালিয়েও গিয়েছিলেন, তাই না? ভূমিকা হয়তো ছিল, কিন্তু 25 মার্চে পালিয়েও গিয়েছিলেন। 25 মার্চ কে পালিয়ে? 1971 সালের 25শে মার্চ আপনি যদি শেখ মুজিবুর রহমানের কথা বলেন, তিনি পুরো জাতিকে অপ্রস্তুত রেখে হয়তো তিনি পালিয়ে গিয়েছিলেন, এ কথা আপনার বলার সুযোগ রয়েছে। এখন আপনি তার ভূমিকা 71-এর 25শে মার্চ পর্যন্ত তার ভূমিকা, 25শে মার্চ কালোরাতে তিনি হয়তো স্বেচ্ছা আত্মসমর্পণ করেছেন বা পালিয়ে গিয়েছেন, আপনি যদি এইভাবে মুখোমুখি দাঁড় করাতে চান, যেরকম বিষয়টা চলে আসবে 71-24-ও বিষয়টা প্রত্যেকটা প্রেক্ষাপটের সাথে রিলেটেড। 24 আমাদেরকে কেন 71-এর মুখোমুখি দাঁড় করানোর এই বিষয়টা সামনে আনলো? দেখেন, 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, সেটাকে আওয়ামী ফ্যাসিবাদ নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করেছে। 71-এর নাম ভাঙিয়ে যখন আপনি ব্যাংক লুট করবেন, 71-এর নাম ভাঙিয়ে যখন আপনি দিনের ভোট রাতে করবেন, 71-এর নাম ভাঙিয়ে যখন আপনি প্রত্যেকটা
একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে হরণ করবেন, আয়না ঘরকে বৈধতা দিবেন, মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেবেন, মিডিয়াকে ধ্বংস করবেন, চামচা মিডিয়া তৈরি করবেন, ৭১-এর নাম ভাঙিয়ে যখন আপনি আলেমুল আমাদের উপর হত্যা করবেন, শাপলা গণহত্যা করবেন, বিডিআর হত্যাকাণ্ড করবেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের কাছে বিকিয়ে দিবেন, তখন তো অবশ্যই ৭১টাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এটা তো আওয়ামী লীগ তার দলীয় স্বার্থে করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। হাসিনার ফ্যাসিবাদ কায়েম হয়েছেই কিন্তু ৭১কে বিক্রি করার মাধ্যমে, ৭১কে একটা সাইনবোর্ড হিসেবে দাঁড় করানোর মাধ্যমে। সুতরাং ৭১ একটা বিতর্কিত, ৭১কে বিতর্ক করা পুরো প্রচেষ্টাটা ছিল, এটা হচ্ছে হাসিনার নিজের হাতের কামাই, আওয়ামী লীগের নিজের হাতের কামাই। এরপর ২৪-এ ৫ই আগস্ট যখন একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা ফ্যাসিবাদের পতন হলো, তখন কিন্তু ২৪টাকে গ্লোরিফাই করা হয়েছিল, যে একটা গ্লোরিফাই হিসেবে মানুষের মনে আসলো। এবং এই যে ৭১ নিয়ে যে বিতর্ক, মানুষের মনে ৭১কে মানে আপনি যে কোনো অপকর্ম করার আগে জয় বাংলা বলছেন, হ্যাঁ, তার মানে কি জয় বাংলাকে আপনি বিতর্কিত করছেন? অবভিয়াসলি এটা আওয়ামী লীগের স্লোগান, দলীয় স্লোগান, যেটা তারা নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করেছিল। মুক্তিযুদ্ধের সাথে আমাদের স্লোগানটা জড়িত ছিল, কিন্তু আওয়ামী লীগ তো দলীয় স্বার্থে ব্যবহার করে পুরো স্লোগানটাকে কি খেয়ে দিয়েছে। এখন যত অপকর্ম আপনি করছেন ৭১-এর সাথে রিলেটেড, মানুষের মাইন্ডসেটে তখন চলে আসছে না ২৪ যখন আমাদেরকে নতুন একটা পরিচয়, মানে নতুনভাবে বাঁচা, নতুনভাবে কথা বলার সুযোগ দিয়েছে, তখন ৭১টাকে একটা বিতর্কের জায়গায় নিয়ে কেউ কেউ চেষ্টা করছে। তবে আপনাকে বলে গেলে চলবে না, ২৪-এর ৫ই আগস্ট কিন্তু একদিনে আসে নাই। আমরা বিএনপি সহ আমাদের যে দীর্ঘ রাজনৈতিক, এনডিএম, অন্যান্য শরিক দলের যে দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম ১৬ বছরে, তার প্রেক্ষাপটেই কিন্তু ২৪-এর ৫ই আগস্ট রচিত হয়েছিল। আমরা কিন্তু দীর্ঘ ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রাম, এই সংগ্রামটা ৯০ সালেও হয়েছিল। এখন কি কেউ আপনি দেখেছেন ৯০ আর ২৪কে কখনো মুখোমুখি করতে? কখনো শোনেনি। কারণ জাতীয় পার্টি ওই সময় একটা স্বৈরশাসক এসেছে, উনি ৯ বছর ক্ষমতায় ছিল, ৯০-এ উনি ৬ ডিসেম্বর পতন হয়ে গেল, তারপরে তিনি আর কখনো ক্ষমতায় আসার সুযোগ পান নাই, এবং জাতীয় পার্টি রাজনীতি থেকে ওই প্রাসঙ্গিকতা হারিয়েছে। সুতরাং ৯০ আর ২৪, হ্যাঁ, ক্ষমতার স্বাদ পেয়েছে, সেটাও দালালি করেই পেয়েছে, অবভিয়াসলি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ৯০ আর ২৪কে কিন্তু আপনি কখনো মুখোমুখি দাঁড় করেছেন? ৯০ও কিন্তু আমাদেরকে নতুন করে সুযোগ দিয়েছিল, আমাদেরকে যেখানে আমরা হাতছাড়া করেছি, সুযোগ হাতছাড়া করেছেন, এখানে সেটা একটা বড় প্রশ্ন। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় অবদান ছিল ৯০ স্বৈরাচার পতন আন্দোলনে। ধন্যবাদ। আপনার কাছে আসবো তারেক রহমান, আম জনতার সদস্য সচিব, আপনার দীর্ঘ আন্দোলন দেখলাম। তার আগে একটু প্রথম প্রশ্ন, যে ৭১-২৪ নিয়ে আপনার মূল্যায়নটা একটু শুনতে চাই। জি, অনেক ধন্যবাদ। ১৯৭১ সাল এবং মুক্তিযুদ্ধ কিছু মানুষের জন্য অস্বস্তিকর, এবং মুক্তিযুদ্ধের কথা বললে অনেকের বুকে চিনচিন ব্যথা করে। তো তারা এটাকে বিভিন্নভাবে মিসগাইড করবে, এটা স্বাভাবিক। তাদের পূর্বপুরুষরা এখানে যে আত্মসমর্পণ করেছিল, ওই চিত্রটা তাদের কাছে ভালো লাগে না বলেই তারা ওই স্মৃতিগুলো এই গণ অভ্যুত্থানের পরে ভাঙচুরও করেছে। গত কয়েকদিন আগেও আপনার মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের বেশ কিছু ভাস্কর্য, স্মৃতিফলক, সেগুলো পোড়ামাটির ফলক আমরা দেখলাম ভেঙে ফেললো, এবং মুখমণ্ডলগুলো নষ্ট করে দিচ্ছিল। এই যে মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের যে একটা মাটির ফলক দেখলাম ভিডিওতে ভাঙছিল, তো ওরা যারা ভাঙছিল তাদের পূর্বপুরুষদের শেখ মুজিবের ভাস্কর্য ভেঙেছে। শেখ মুজিবের মেয়ে অনেক কষ্ট দিয়েছে দেশের মানুষকে জুলাই গণ অভ্যুত্থানে, এটা আমরা দেখেছি, সে কারণে সেই ক্ষোভ থেকে ভেঙেছে। আমার প্রশ্ন ওখানে যে তাহলে মুক্তিযুদ্ধের এই স্মৃতিচিহ্নগুলো নষ্ট করার কারণ কি? সেটা মেহেরপুরে, মুজিবনগরে, সেখানেও আপনার শুধু মুজিবের মূর্তি ভাঙলে একটা বিষয় ছিল, সেখানে অন্যান্য মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্নগুলো ছিল এগুলো ভেঙে দিয়েছে। একজন মুক্তিযুদ্ধের একটা মুক্তিযোদ্ধা বন্দুক হাতে নিয়ে আছে, ওটা কাল্লাটা খুলে নিয়ে গেছে। এরা ওই যে যারা মুক্তিযুদ্ধের কথা বললে বুক চিনচিন করে, হ্যাঁ, বুক চিনচিন করছে, হ্যাঁ, ঝেড়ে কাশতে হবে। ঝেড়ে কাশতে হলে এটা তো তাহলে বলতে হয়, জামাতের কথা বলতে হয়। জামাতের গোলাম আজমের যারা বংশধররা আছে, যারা গোলাম আজমকে আদর্শ মনে করে, হ্যাঁ, তারা আর কি, যারা বাংলাদেশকে স্বীকৃতি দিতে দেয়নি, বাধাগ্রস্ত করেছে, বিভিন্নভাবে ফন্দি ফিকির করেছে, এই গণ অভ্যুত্থানে কিন্তু তাদের তেমন একটা অংশগ্রহণ আমি দেখিনি। হ্যাঁ, যদি আমি এই গণ অভ্যুত্থানে লড়াই করে থাকি এবং এই লড়াইয়ে যদি নিপীড়িত একজন মানুষ হই, তাহলে আমার আশেপাশে জামাতকে আমরা নিপীড়িত হতে দেখিনি। আমরা যে জেলখানার যে বিল্ডিংয়ে ছিলাম,
এই বিল্ডিংয়ে খুব রেয়ারলি জামাতের লোক ছিল, খুবই রেয়ারলি, মানে খুবই রেয়ারলি। মানে কি গণ অভ্যুত্থানের কথা বলছেন? গণ অভ্যুত্থানের কথা বলছি। তারা এই গণ অভ্যুত্থানে সেভাবে অংশই নেয়নি। এবং গণ অভ্যুত্থানে মানে শেখ হাসিনার পতন হলে তো আলটিমেটলি বিএনপির দিকে যায়, যে বিএনপি ক্ষমতা পেয়ে যাবে। তাদের একটা কিন্তু কনসেপ্ট ছিল এরকম। আওয়ামী লীগের যারা নেতৃত্ব স্থানীয় যারা ছিলেন তারা সবসময় বারবার এখন যে ফোনো ওইটা বলছি। তারা বারবার বলে যে হ্যাঁ। শিবির ছাড়া আসলে না সম্ভব হইতো না। ওইটা তাদের একটা শিবির ফোবিয়া আছে, জামাত ফোবিয়া আছে। আচ্ছা, আচ্ছা। বেসিক্যালি শিবির আপনার হলো অনেক আগে সন্ত্রাসী কার্যক্রমের দ্বারা পরিচিত, সেই কারণে একটা আতঙ্ক আছে, ঠিক আছে। কিন্তু লাস্ট আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনের শিবির খুবই ভীত, জি। খুবই ভীত, এবং এরা লুকায়ে থাকতে পছন্দ করতো, গোপনে থাকতে পছন্দ করতো, এবং তাদের রাজনৈতিক পরিচয় কেউ জানতেই পারতো না। তো এরা এরা এখন গণ অভ্যুত্থানের সময়ে কোনো ভূমিকা না রেখেও আমাদের দৃষ্টিতে আমরা দেখিনি, হয়তো বা অনেকের পাশে পেয়েছে। বাংলাদেশের নাগরিকরাও বিবেচনা করবে মাঠ পর্যায়ে কোথায় কে এইভাবে জামাত শিবিরের আন্দোলন করেছে। আমি 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 ওইভাবে সেভাবে পাইনি, ঠিক আছে। তো এদের একটা অস্বস্তি আছে। এরা তো আওয়ামী লীগের নিষিদ্ধের যে একটা মিছিল হলো শাহবাগে, সেখানে গিয়ে তার মধ্যে ঢুকিয়ে দিছে যে গোলাম আজমের বাংলা, ঠিক আছে। তো আমরা ওটা বলি যে গোলাম আজম নিজে কোনোদিন বাংলাদেশ চেয়েছে? আপনি এই যে এরা বাই চান্সে এখানে যে একটা বিজয়ের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, যারা নিজেরা এই গণ অভ্যুত্থানে মিনিমাম ভূমিকা রাখেনি, একটা সাধারণ পথচারী যে ভূমিকা রাখছে, জামাতের একটা নেতা কর্মী শিবির তারা ভূমিকা রাখেনি। কিন্তু তারা অথচ 5 আগস্টের পরে তারা কিন্তু আবার ক্ষমতার অংশ হয়েছে, এরকম না কথাও শোনা যায়। হ্যাঁ, ক্ষমতার তো অংশ হয়েছেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে পদবিগুলো, এগুলো তো নিয়েছেই তারা, এগুলো তারা নিয়েছে, এবং জনগণের ম্যান্ডেট নাই তারপরেও তারা নিয়েছে এখানে, ঠিক আছে। এবং তাদের কথা, মুখের ভাষাগুলো বিশ্ববিদ্যালয় যেগুলো ভোটে জিতেছে ওগুলো ম্যান্ডেট ছিল না। হ্যাঁ, আছে, যেগুলো আছে আপনার, এবং তাদের মুখের ভাষাগুলো দেখেন, যখন গোলাম পরোয়ার বক্তব্য দিচ্ছে, এমন হুঙ্কার দিচ্ছে, মনে হয় এই মুহূর্তে সে 3টা রক কেটে এখানে এসে বক্তব্য দিচ্ছে, ঠিক আছে। মাসুদ যখন বক্তব্য দিচ্ছে, মানে 2-4টা রক কেটে সে আইসে এখন মানে ঝেড়ে কাটছে। তো এই যাদের মানে ভাষা, তারা আবার বক্তব্য দেয় যে আওয়ামী লীগের সময় তাদের গায়ে একটা আঁচড়ই লাগেনি। যার গায়ে আঁচড় লাগেনি তার মানে সে আওয়ামী লীগের বন্ধু ছিল, বন্ধুবর ছিল, ঠিক আছে। তো আওয়ামী লীগের একটা রাজনীতি দেখেন, আওয়ামী লীগ সবসময় জামাতের রাজনীতিকে প্রাসঙ্গিক করে রাখছে, আবার জামাত এখন আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক করে রাখছে। দেখেন আওয়ামী লীগও বক্তব্য দেওয়ার সময় বারবার জামাতের নাম বলছে, ঠিক আছে, ওই জামাতও বারবার আওয়ামী লীগের নাম বলতেছে। এই যে একটা প্রাসঙ্গিকতা, দুজনকে টিকায় রাখার একটা, একই মুদ্রায় এপিটোপিট বলছেন না? না, একই মুদ্রায় এপিটোপিট না। অবশ্যই আওয়ামী লীগ আপনার হলো জামাতের চেয়ে কম অপরাধী, জামাতের চেয়ে কম অপরাধী। হ্যাঁ, অবশ্যই কম অপরাধী। আপনার হলো বাংলাদেশের জন্মই যারা স্বীকার করেনি, তাদের চেয়ে বড় অপরাধী আছে যারা বাংলাদেশকে লালন করে না। এটা একটা দেশে থাকছে, সে দেশ লালন করে না, সে দেশকে সম্মান করে না, রেসপেক্ট করে না, তার চেয়ে পাকিস্তানকে তারা বেশি ওন করে, বেশি ধারণ করে। তো তার এরই তো একটা অপরাধ, এর চেয়ে জঘন্য অপরাধ আছে যে দেশে আপনি বাস করছেন সেই দেশের বিরুদ্ধে। এবং জামাত এমন একটা ইস্টাবলিশমেন্ট যেটা বাংলাদেশের কোনো ইস্টাবলিশমেন্ট না, এটা বহুদেশীয় ইস্টাবলিশমেন্ট, এবং এরা সবসময় পারস্পরিক স্বার্থ হাসিল করে। আপনি কি মনে করেন যে জামাত যে বিভিন্ন জায়গায় ডোনেশন দিচ্ছে, এইটা তাদের কর্মীদের কাছ থেকে 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 500 টাকা, 100 টাকা চাঁদা নিয়ে দিচ্ছে, এইভাবে দিচ্ছে? এদের গোপন ফান্ডিং আছে, ইন্টারন্যাশনাল ফান্ডিং আছে, যারা দেশের স্বার্থ বিক্রি করে দিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করে, সেখান থেকে সেই ফান্ডিং গুলো আসে। আমরাও রাজনীতি করি, আমাদেরকেও অনেক মানুষ ডোনেশন দেয়, কিন্তু আমরা রাজনীতি করা কত কঠিন, অর্থ ব্যবস্থাপনা কত কঠিন আমরা জানি। সেই জায়গাতে তারা যদি বলে, একটা প্রশ্ন করি, 5 আগস্টের আগে আপনি যথেষ্ট ইউটিউবে যথেষ্ট আন্দোলনের ভূমিকা আপনি রেখেছেন, বিভিন্ন বিষয় আওয়ামী লীগের বিরুদ্ধে যথেষ্ট ভূমিকা আপনি রেখেছেন, তখন কিন্তু আমি জামাতকে নিয়ে কথা বলতে দেখিনি। 5 আগস্টের পরে জামাতের বিপক্ষে কেন চলে গেল? খুবই ভালো বলেছেন। আমরা যখন এই গণ অভ্যুত্থানটা একদমই শেষ করে দিলাম, মানে আমাদের এখানে আমরা বিজয় অর্জন করলাম, এর পরবর্তী সময়ে জামাতের ভাষাগুলো দেখেন, হ্যাঁ, তারা গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে জাতীয়তাবাদী দলকে কিভাবে হ্যারাসমেন্ট করেছে, এবং নানাবিধভাবে প্রোপাগান্ডা, চাঁদাবাজ বলতে বলতে চারিদিকে একটা মিথ্যা
বারবার বললে সেটা সত্যে সত্য রূপান্তরিত হয়েছে। হয়, এরকম একটা মানে আপনি বলছেন অবস্থা। জাতীয়বাদী দল জামাত কি চাঁদা চাঁদাবাজ খায় না? চাঁদাবাজ না? জামাত কি চাঁদা খায় না? হ্যাঁ, খায় এই যে বালু ভরাট করতে গেছিল, গ্রামবাসী দৌড়ানি দিছে না দৌড়ানি? তাহলে ওরা খায় না? তা অন্যরা চাঁদা খায়, এরা কি বাতাস খায় বলেন? তো এই এমন ভাবে এস্টাবলিশ করেছে এটা, যেটা মানে ওটা একটা প্রোপাগান্ডা ছিল, হ্যাঁ, এটা বলছেন। এবং জামাত ওদের কর্মীদের অপরাধ স্বীকারও করে না কখনো। এই যে আপনার হলো বরিশালে একটা শিবিরের উপজেলা সভাপতি, সে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা খেয়েছে, স্বীকারই করলো না, এমন অবস্থা করলো তারা এটা ছাত্র দলের নামে চালাই দিল। এরা এইরকম জালিম, নিজেদের অপরাধ ছাত্র দলের নামে চালাই দিচ্ছে। এদের চেয়ে জালিম আপনি আর কোথাও পাবেন না। এবং স্বীকার করলো না, পরে যখন আমরা পড়তে ধরাই দিলাম তখন তারা এটা স্বীকার করলো। আবার ওই যে আবরার ফাদের খুনির পক্ষ নিছে, তারা এটাকে জাস্টিফাই করার চেষ্টা করলো প্রত্যেকটা সময়। এবং দেখেন ওই যে বললো না, পুলিশ তাদের কথায় উঠবে বসবে, এভাবে বলছে, শিক্ষকরা তাদের প্রচারণা করবে। এই বক্তব্য কিন্তু মাসুদ, এই যে রক কাটা মাসুদ, ঠিক আছে, মানে কোন মাসুদ এটা? মাসুদ আছে না, আমি যে বললাম শফিকুল না, ইসলাম মাসুদ। হ্যাঁ, জি। সে বলতেছে এখন সে অনেক সাহসী হয়ে গেছে, বক্তব্য দিলেই মনে হচ্ছে যে কয়েকটা রক ফালায় দিয়ে সে এসে বক্তব্য দিচ্ছে। কিন্তু আগে তো আওয়ামী লীগের সাথে মিল রেখে চলছে। বলছে না যে জামাত যদি জানে সত্যিকার অর্থে জামাত করে, তাদেরকে হ্যারাসমেন্ট করেনি, তাদেরকে জামিন দিয়ে দিছে, তুমি সত্যিকারে জামাত করো তাহলে তোমার জামিন দিয়ে দিবে। এই যাদের রাজনৈতিক বোঝাপড়া ছিল, তারা আমাদের গণ অভ্যুত্থানে আমাদের সহযোগিতা করেছে, আমাদের পক্ষে ছিল। এরকম না, আমাদের গণ অভ্যুত্থানে আমাদের শত্রুর মুখোমুখি লড়াই এবং সেটা চরম শত্রুতা। যেদিন 28 অক্টোবর আমরা লড়াই করছিলাম, সেই যে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে বিভিন্ন যুগপৎ আন্দোলনের সহযোগী বন্ধুরা আমরা ছিলাম, সেই সময় সেই দিন জামাত সবচেয়ে বড় বেইমানি করেছে। সেই দিন আমরা এখানে এখানে আন্দোলন করার সময়, সেই দিনই গণ অভ্যুত্থান হইতো, সেই দিন আন্দোলনের সময় তারা আওয়ামী লীগের সঙ্গে পুলিশের সঙ্গে আপোষ করে ওদিক থেকে প্রোগ্রাম করে চিপা দিয়ে, এবং ওদের পলিসি ছিল যে তারা পল্টন মুখে আসবেই না, তারা ওই দিক দিয়ে তাদের গ্রুপ টুরুপে তারা নীতিমালা লিখে দিচ্ছে, আপনারা আশেপাশে ভুলেও কেউ পল্টনের আশেপাশে যাবেন না। তার মানে পল্টনে একটা ক্র্যাক ডাউন হবে, এটা যেমন আগে থেকে জানতো, জেনে তারা তাদের পলিসির মতো তারা কখনোই আমাদের আন্দোলন সংগ্রামের বন্ধু ছিল না। সেই অভ্যুত্থানটা ডিপেন্ড করছিল জামাতের উপর। বিএনপির এত হাজার হাজার কর্মী নেতা জামাতের উপর না, বিষয় হলো দেখেন যে বলছেন মনে হচ্ছে জামাত না থাকলে একটা ডিপেন্ডেন্সি থাকে। দেখেন যখন পরস্পর অনেকগুলো দল একসাথে আন্দোলন করছে, একদিনে প্রোগ্রাম করছে, সেই দিকে পরস্পরের ডিপেন্ডেন্সি থাকে, যে এরকম ভাবে আমরা একসঙ্গে আছি, আপনি ওই দিক থেকে চাপ দিবেন, আমি এদিক থেকে চাপ দেবো। আপনি যদি একদমই মাঠে না থাকেন তাহলে কোনো কথা নাই। যদি জামাত মাঠে না থাকতো কথা ছিল না, কিন্তু জামাত মাঠে থেকেও যেহেতু বেইমানি করলো, ওইখানে প্রবলেমটা হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। একটু যে মুমিনুল আমিন জামাত নিয়ে যে কথা বললো, যে 28 অক্টোবর যদি ধরি, জামাত কি সেদিন আসলে কি বেইমানি করেছেন, যদি উনি বলেন বেইমানি করেছেন, আসলে আপনারা এনডিএম কি মনে করে? 28 অক্টোবর সেদিন আমরা দেখলাম বিএনপির হাজার হাজার নেতাকর্মী 28 অক্টোবরে যদি বলি 2024 আগে, তো সেই দেখলাম মির্জা আব্বাসই বলে দিয়েছেন যে আমরা সেদিন জানের ভয়ে সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি। তারা কেন সেদিন দাঁড়িয়ে থেকে ছাত্র জনতাকে যেভাবে 24-এর অভ্যুত্থানে আমরা দেখলাম ছাত্র জনতাকে যেভাবে সম্পৃক্ত করার বিষয়টা, 28 অক্টোবরও তো সেই সুযোগ ছিল, আপনি কি মনে করেন? আচ্ছা, আমরা আসলে নতুন বাংলাদেশে একটু পুরনো প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি, যদিও ইতিহাস আমাদের সবসময় চর্চা করতে হয়, কারণ ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে থাকি। আর তারেক ভাই একটু রসবসা কথা বলেন, তো রসবসা অনেক সত্য কথা বলেন, অনেক সময় শুনতে ভালোই লাগে। আশা করি দর্শকরাও এনজয় করবেন। আমি ব্যাখ্যাটা একটু 71 থেকে তাহলে শুরু করি, যেহেতু আপনি 23-এ ফিরে গেলেন, আমি 71 থেকে শুরু করি। না বেশি সময় পাবো না, বেশি সময় পাবো না। তারেক ভাই অনেক সময় নিয়ে বলেছেন, আমাকে একটু বলতে না দিলে প্রথমে আপনাকে দিয়েছি সময়। না অবশ্যই সময় দিবে। না তাহলে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা চেয়েছিল, এখন প্রশ্নটা এভাবে করতে যে জামাত কি মানে আওয়ামী লীগের পতন চেয়েছিল কিনা, একইভাবে তাহলে আওয়ামী লীগের বলতে শেখ মুজিবুর রহমানকে 7ই মার্চে উনি যখন ভাষণ দিল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, 7ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত আওয়ামী লীগের কয়টা নেতা তার ঘরে দুর্গ গড়ে তুলেছিল? ঢাকা মহানগরে কয়টা আওয়ামী লীগ দুর্গ গড়ে তুলেছিল? পুরো জাতিকে অপ্রস্তুত রেখে, আমি যে পালায় যাওয়ার কথা বললাম, 25শে মার্চ হয় উনি আত্মসমর্পণ করেছেন, বা কারণ একটা জনযুদ্ধের প্রধান নেতা যুদ্ধের ডাক দিয়ে বাসায় বসে থাকে, এটা বিশ্বের ইতিহাসে বিরল। যুদ্ধের স্ট্র্যাটেজি এটা না। ওনারা যদি বলেন উনি স্বাধীনতা চেয়েছিল, যুদ্ধ চেয়েছিল, এটা বলছি কারণ জামাতের উদাহরণটা অ্যানালজি টানছি। তো উনি ঘরে বসেছিল, তার মানে উনি প্রধানমন্ত্রীতে আলোচনা চালিয়ে গিয়েছিলেন এবং কোনো ঘরে দুর্গ তোলেন না। আওয়ামী লীগ একটা বাসের কেল্লা করছে কোথাও বলতে পারবেন? ঢাকার উত্তরা থেকে আজিমপুর কোথাও কোনো বাসের কেল্লা আওয়ামী লীগ তৈরি করছে? তিতুমির, আমরা ইতিহাসে পাই তিতুমির ব্রিটিশ বিরোধী বাসের কেল্লা তৈরি করেছিল, একটা বাসের কেল্লাও তো হয় নাই। তার মানে জাতিকে অপ্রস্তুত রেখে তিনি
তার পরিবারকে সেফ রেখে, হ্যাঁ, পাকিস্তানিদের কাছে রেখে ভাতাও পেত তার পরিবার, আমি যতটুকু জানি। হ্যাঁ, তার পরিবার ভাতাও পেত এবং তিনি পাকিস্তানে উনি জানতেনও না দেশ স্বাধীন হয়েছেন। একইভাবে ঠিক একই ঘটনা, জামাত কি আসলে আওয়ামী লীগের পতন চেয়েছিল? যদিও তারা নির্যাতিত নিপীড়িত দল, মুসলিম দল, তারেক ভাই সবসময় বলে যে উনি নিপীড়িতর পক্ষে, আওয়ামী লীগ, উনি এখন মাঝে মাঝে এটাও তো শুনেছি যে আওয়ামী লীগ যদি নিপীড়িত হয় এরকম পক্ষে থাকবেন কি একটা উনি হয়তো বলেছিলেন। তো জামাত ইসলামী 28 অক্টোবর যে ঘটনা, আমাদের এনডিএম এর একটা প্রোগ্রাম ছিল, মুক্তির মহাসমাবেশ আমাদের মালিবাগ মহানগর কার্যালয়ের সামনে, ওনাদেরও প্রোগ্রাম ছিল। আমরা ওই দিন জানি কি ফেস করেছি। জামাত কিন্তু জামাতের গায়ে একটা ফুলের টোকা ওই দিন পরে নাই। এটাই প্রমাণ করে না যে তারা কিছু তারা এটা চেয়েছিল কিনা। তবে একটা অভিযোগ করে তারা কোনোদিন কিছু তাদের ক্ষতি হয়নি, তারা বেশ সুন্দর অবস্থায় ছিল বিগত 17 বছর। তাদের ক্ষতি হয় নাই কথাটা আমি পুরোপুরি একমত না, এটার সাথে তাদের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু তারা যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত একটা কৌশল অবলম্বন করে চলতেন। হ্যাঁ, জামাতের রাজনীতি একটা কৌশল ভিত্তিক রাজনীতি ছিল। এটা তারা ঐতিহাসিকভাবে ভুল রাজনীতি করে এসেছে। আওয়ামী লীগ পতনের আন্দোলন আমরা বিশ্বাস করি যে তারা যদি মন প্রাণ দিয়ে, যে তাবলিগ জামাতের একটা কথা আছে, জান এবং মালের কুরবানি, যদি আল্লাহ রাস্তা যেটা জান ও মালের কুরবানি করতো, তারা যদি জান ও মালের কুরবানি ঠিকভাবে করতো হয়তো তারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আরো সক্রিয় ভূমিকা রাখতে পারতো এবং আওয়ামী ফ্যাসিবাদ পতনেও তারা আমাদের আরো বেশি সহযোগী হতে পারতো। যেটা আমরা ফিল করি সবসময় তারা কৌশলগত রাজনীতির কারণে, যেই কারণে যে সাদিক কায়েমরা গুপ্ত রাজনীতি করেছে, ওইটা হয় নাই। আপনি দেখেন সাদিক কায়েমের কথা যখন উঠলো, আজকে যদি হাসিনার পতন না হইতে সাদিক কায়েমকে হয়তো আপনি ছাত্রলীগের মিছিলে দেখতেন, আর ছাত্র দলের ওই যে যারা ছিল তারা আবিদ বা হামিম, ওদেরকে হয়তো এখনো জেলে দেখতেন, বা আমরাও হয়তো এখন জেলে থাকতাম। তো তারাই কৌশলটা নিয়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাকা মার্কা, তারা কি করছিল 28 অক্টোবর? তারা তো ধারাবাহিকভাবে আওয়ামী ফ্যাসিবাদকে হাত পাখা দিয়ে বাতাস দিয়ে গিয়েছে। অনেক টক শোতে প্রকাশ্যে আমরা এই কথা বলেছি। তাদের গায়ে কোনো ফুলের টাকা পড়েছিল? তারা তো সুন্দরভাবে প্রোগ্রাম করেছে, ওয়াজ মাহফিল করেছে, এবং তারা কি করতো, আওয়ামী লীগ বিরোধী প্রোগ্রামের কথা বলে পল্টন মোড়ে এসে জড়ো হইতো, দোয়া দুরুদ পড়ে তারা আবার তাদের কার্যালয়ে ফিরে যেত। আমরা আসলে যেই সংগ্রাম আমরা মনে করি, আমাদের যে ত্যাগ, আমাদের নেতাকর্মী, বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মীর যে ত্যাগ, রক্তদানের যে ইতিহাস, রিমান্ডে নির্যাতন, আয়না ঘরে যাওয়া, গণঅভ্যুত্থানের সময় প্রথম ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমাদের মাসুদ রানা জুয়েল, সে অ্যারেস্ট হয়। এছাড়াও আমাদের আরো অনেক নেতাকর্মী হ্যারাসমেন্টের শিকার হয়েছিল। আমাদের বাসায়, আমরা বাসায় থাকতে পারতাম না, যেহেতু আমরা শীর্ষ নেতা দলের, আমাদের বাসায় রেগুলার রেইড হইতো, আমরা পালায় থাকতাম। আমরা যেহেতু আমাদের নির্দেশনা দিতে হবে, স্থান পরিবর্তন করে করে থাকতাম, সমন্বয় করার চেষ্টা করতাম। তো আমাদেরও অনেক একটা ভালো ভূমিকা ছিল। ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকবে। দর্শক আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ এই অনুষ্ঠানে। আছেন মোহাম্মদ তারেক রহমান, সদস্য সচিব আমজনতার দল, আছেন মমিনুল আমিন, মহাসচিব এনডিএম। বিরতির পর আবারও তারেক রহমানের কাছে যেতে চাই। তারেক রহমান, আপনি একটি সম্ভবত একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, জামায়াতের হাতে আওয়ামী লীগের বিচার চান না আপনি। মুক্তিযুদ্ধের বিপরীতে জুলাই নামে একটা কিছু খুব করে দাঁড় করার চেষ্টা বহু আগে থেকে করে আসে জামায়াত, এমন মন্তব্য করেছেন ফেসবুকে। আপনি নিশ্চয়ই যে ট্রাইব্যুনাল যেটা হচ্ছে, এই ট্রাইব্যুনালের কথাই কি বলতে চেয়েছেন যে জামায়াতের হাতে আওয়ামী লীগের বিচার চান না, এরকম? আমি তার আগে শেখ মুজিব নিয়ে একটু বলি। দেখেন, ছোট্ট করে যদি সময় হাতে। না, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রিমান্ডের শিকার হয়েছি, গুম হয়েছি। তাই বলে মানে যখন শেখ মুজিবকে আমরা ডিফাইন করব, তখন আমরা এইভাবে বলবো যে শেখ মুজিব পালিয়ে গিয়েছেন এখান থেকে, এটা একটা সাংঘর্ষিক বক্তব্য। যে শেখ মুজিব পালিয়ে গিয়েছেন এবং তিনি দেশ স্বাধীন হওয়ার কথা জানতেনও না, ঠিক আছে? তাহলে পালিয়ে গেলে তার তো সব যোগাযোগ থাকবে, লিয়াজু থাকবে, তাই না? তাহলে উনি দেশ স্বাধীন হওয়ার কথা জানবেন না কেন? তো এইটা যদি আমি 1971 সালে উনি পালিয়ে গিয়েছেন বা নিজে আত্মসমর্পণ করেছেন এরকম করে যদি বলা হয়, তাহলে তো আমি যে জেল জুলুমের শিকার হয়েছে, আমাকেও কেউ একদিন বলবে আপনি নিজে নিজে আত্মসমর্পণ করেছিলেন। তারপরে রিমান কে বলবে যে আপনাকে নিয়ে ভাত খাওয়াইছে ডিবি হারুন। তারপরে আমি একটু বলি, তারপরে আপনার হলো আমরা যে গুম হয়েছি, বলবে যে আমরা প্রেমে ছাকা খেয়ে আমরা আত্মগোপন করে আসছি, বা ব্যবসা লস খেয়ে আমরা গায়েব হয়ে গেছি। তো এগুলো আসলে কথা না। যার যেখানে মুজিবুর রহমান যে পরিমাণ জেল জুলুমের শিকার হয়েছেন বাংলাদেশের জন্য, এই দেশের মানুষের জন্য, সেই জায়গায় এইভাবে এই শব্দটা উচ্চারণ করা যায় না, যেটা আমার সহ আলোচক ভাই আলোচনা করেছেন যে পালিয়ে গিয়েছেন, এভাবে আলোচনা করা যায় না, ঠিক আছে? এটার একটা ব্যাখ্যা আছে যে এইটা বাংলাদেশের লড়াই সংগ্রাম কোনো জঙ্গি কার্যক্রম না, ঠিক আছে? জঙ্গি কার্যক্রম না, এটা 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 পালানোর বিষয় না, আত্মগোপন করার বিষয় না,
সাহসের সঙ্গে মোকাবেলা করার একটা বিষয়। আপনি যেভাবে মানে এই ব্যাখ্যাটা আমি মানতে পারলাম না যে মুজিব পালিয়ে গিয়েছেন, এমন যদি এটা অসম্মানজনক। জামায়াতের হাতে আওয়ামী জামাতের লীগের বিষয়, বিচার চান না, জি সেখানে একটা কথা বলেছেন আওয়ামী লীগের বিচার হলে জামায়াতের বিচার আগে হবে, এরকম একটা কথা হ্যাঁ, বলেছেন। জি আমার ওটা শেষ হয়নি। আজকে আমরা যদি শেখ মুজিবুর রহমানকে যদি অসম্মান করি, আরেকজন জিয়াউর রহমানকে অসম্মান করবে, ভাসানীকে অসম্মান করবে। আমরা আমাদের জাতির সূর্য সন্তান কারোই এই অসম্মান চাই না। তাদের শাসন আমলে অনেক ভুল থাকতে পারে, তাদের অনেক ত্রুটি থাকতে পারে, সেগুলো নিয়ে আলোচনা হবে, এই ভুল এই ত্রুটি আছে। জিয়াউর এই রহমানকে অসম্মান করতে তো আমরা দেখেছি বিগত অসম্মান 17 বছর। করেনি, অনেক অসম্মান করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এত অসম্মান করেছে জিয়াউর রহমানকে যেটা বলার মতো না। তার কবর তুলবে কি সব বলেছে আওয়ামী লীগ। এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি আলাদা দল না মানে বানাইতেন, তাহলে এই জিয়াউর রহমানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা মাথার মুকুট বানায় রাখতো। এবং শেখ মুজিবুর রহমান যেখানে বসতেন তার ওইখানে প্রতিদিন সকাল করে রুটিন করে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বাধীনতা ঘোষণার ভাষণ বাজানো হতো। তো এইগুলো শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে এক নেতাকে আর এক দল অসম্মান করছে, আমি এগুলো সাপোর্ট করি না। ঠিক আছে। এবং আওয়ামী লীগ যখন বাংলাদেশ, শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসলো, কই আওয়ামী লীগের সময় তো সে ফিরে আসতে পারে নাই। আওয়ামী লীগের লোকেরা বিভিন্ন নেতৃত্বে ছিল, ক্ষমতায় ছিল, শেখ মুজিব মারা যাওয়ার পরে ছিল না, আসতে পারে নাই। তাহলে সে কখন আসছে? যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে রান করছিল, সেই সময়টাতে সে নিরাপদ বোধ করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র আওয়ামী লীগের জন্য নিরাপদ বাংলাদেশ তৈরি করেননি, তিনি জামাতের জন্য ওই নিরাপত্তা দিয়েছিলেন। একটা অন্যরকম গণতান্ত্রিক সৌন্দর্য তিনি নিশ্চিত করেছিলেন, একটা রাজনৈতিক সহাবস্থান। এবার আসেন জামাতের হাতে কেন আওয়ামী লীগের বিচার আমি চাই না। কোনটা বিচার কথা? হ্যাঁ, এই যে আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের যে ম্যাসাকার, এই সময়ে যে আওয়ামী লীগের বিচার করছে, আমি এখন যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আমি সামগ্রিকভাবে আমি এখানে কয়েকজন ব্যক্তি একসঙ্গে ছিলেন, 4 জন ব্যক্তি ছিলেন। তার মধ্যে আপনার ইয়েও ছিল এখানে, ওই যে আইজিপি মামুন, সেও ছিল। তার পুরো বিষয়টা জামাত ডিল করছে। এবং আমার যতটুকু ধারণা এখানে তাজুল ইসলাম মানে এবি পার্টি, ফুয়াদ ভাইরা, তাদের একটা পক্ষ ডিল করেছে, আর একটা হলো জামাত সরাসরি ডিল করেছে। একটা হলো জামাত, আর একটা হলো জামাতের এক্সটেনশন ভার্সন, তারা মিলায়ে। এবং জামাতের এক্সটেনশন ভার্সন কারা? এক্সটেনশন ভার্সন এবি পার্টি না, এবি পার্টি একটা আশ্চর্য একটা সংগঠন। এবি পার্টি শুরুই করলো সংগঠন যেইটা জামাত যেহেতু 71 নিয়ে ক্ষমা চায় না, সেহেতু আমরা নতুন দল বানাইলাম। সেই দল বানাইয়ে আজকে ফুয়াদ ভাই প্রত্যেক দিন মুক্তিযোদ্ধা নিয়ে অসম্মানজনক কথা বলে। আমরা এগুলো নিতে পারি না, আমাদের এগুলো ইয়ে করে না। আমি সেই জন্যই বলেছিলাম যে এই পুরা বিচার প্রক্রিয়ায় ব্যাপকভাবে জামাতের আইনজীবী তারা বিভিন্নভাবে অথবা বিচারিক প্রক্রিয়াতেও অনেক যুক্ত থাকতে পারে। এটা জামাতের একটা এখানে আধিপত্য আছে, এবং তাদের এই ধরনের একটা অ্যাটিটিউড ছিল এখানে যে তারা প্রতিশোধ পরায়ণ হয়ে এই বিচার করছে। দেখেন, একটা গণহত্যার মামলার মানে আইনজীবী, ঠিক আছে, আসামি পক্ষের আইনজীবী, সে দেশের রাষ্ট্রের একটা পট পরিবর্তনে সে হয়ে গেল সরকার পক্ষের আইনজীবী, সে আরেকটা হত্যাকাণ্ডের বিচার করতেছে। এই সব কিছুই আমার কাছে নৈতিকভাবে সাংঘর্ষিক মনে হয়। এই জন্য আমি বলছিলাম যে আমি না, এটা আমি অনেক আগে থেকে বলছি যে তাজুল ইসলামকে কেন এখানে চিফ প্রসিকিউটর করা হলো, আমি এটা প্রথম থেকে মানতে পারছিলাম না, একবারে ইনিশিয়ালি শুরু থেকে। এবং এটা মানা সম্ভব না। আপনি এমন একটা বিচার দেখেন, আওয়ামী লীগ যে রাজাকার ইস্যুতে যে বিচার করছে, সেই বিচারে যে ভুলগুলো ছিল, সেই ভুলগুলোর কারণে আমরা ওই বিচারকে প্রশ্নবিদ্ধ বলি, তাই না? ঠিক একই কাজটা এই বিচারের ক্ষেত্রেও সেম একই বিচারটা হয়েছে কিনা আমি সেটা জিজ্ঞাসা করছি। ওইখানে যদি আওয়ামী লীগের পক্ষের আইনজীবী থাকতো, শেখ হাসিনা নিজের নিয়োগ দেওয়া আইনজীবী থাকতো, অথবা তাদের ডিজায়ার করা যে এখানে পান না সেখানে, তখন যদি দিত, তাহলে কি এই অপরাধগুলো, হ্যাঁ মিস করুক, যেটাই করুক, বাট সে যখন আগ্রহ দেখাইছে, আরে ভাই একজন উকিল সাইনিং উকিল হয়, সেখানে আরো 10 জন উকিল গিয়ে দাঁড়ায়। আমি অনেক আইনজীবীর সাথে কথা বলেছি, এখানে ছিলেন না, আমি একজন আইনজীবী দিয়ে ফাইলিং রাষ্ট্রপক্ষে যখন আইনজীবী দেওয়া হয় তখন শুনেন প্রায় অনেকটা সাক্ষী শেষ হওয়ার পর আবেদন করেছিলেন যেটা কেন পান না, সে আসামি পক্ষে আইনজীবী না, এবার দিছে ওই যে ওইটাকে গ্রহণযোগ্য করার জন্য দিয়েছে। আমরা দেখেন বিভিন্ন শুনানি হওয়ার ক্ষেত্রে আমরা একজন ছোটখাটো করে চলে আসি, এই বিচারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন যদি বলি, এটা ট্রাইব্যুনালে যে বিচারটা হয়েছে এই বিচারটা কি মূল্যায়ন করেন? দেখেন, যদি ছোট করে আমি বলি, একজন লয়ার একটা মামলার ফাইলিং করে, তারপরে বিভিন্ন স্টেজে সে তার সুবিধা মতো শুনানি করার জন্য বিভিন্ন স্কিলড মানে আইনজীবীকে হায়ার করে, এটা খুব স্বাভাবিক একটা ম্যাটার।
সেই জায়গা থেকে জেরাই খান পান্নাকে ওইখানে দিলে সে গণেশ উল্টাই দিত? বলেন তাহলে এখন কেন যুক্ত হলো? এখন কেন যুক্ত করলো? এখন যুক্ত করতেছে তাদেরকে যে জায়গায় শরম পাইছে, শরম কাটানোর জন্য জেরাই খান পান্নাকে দিয়েছে। সেই যেটা আপনি বলেছেন আওয়ামী লীগের বিচারের আগে জামায়াতের বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে জামাতের বিচার হওয়া উচিত, আমি এইটা বলতেছি। জামাতের বিচার তো হয়েছে, জামাতের বিচার হয়েছে, কিন্তু এখন যেই প্রজন্ম বলতেছে গোলাম আজমের বাংলাদেশ, ওদেরও বিচার হওয়া দরকার। ওদেরও বিচার। ধন্যবাদ জনাব মমিনুল। সরি, যদি এই উনি যে প্রশ্নটা করেছেন জামায়াতের আদালত কিনা, এটা প্রথম প্রশ্ন। জামায়াতের হাতে আওয়ামী লীগের বিচার চান না তারেক রহমান, যেটা বিএনপির ফজলুর রহমানও একই কথা বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার তিনি মানেন না, সেই জন্য আজকে একটা ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে অভিযোগও দাখিল করা হয়েছে। আপনি কি বলবেন? প্রথমত বিএনপি যে নেতার কথা বললেন বা তারেক ভাই, এটা ওনাদের ব্যক্তিগত মতামত। বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, তারা ওই বক্তব্যটা ওন করে কিনা বা কি করে না, তারা বিবৃতি দিয়েছে। আর তারেক ভাই বক্তব্যটা আমি ব্যক্তিগতভাবে মতামত নিয়েছি। উনি যখন প্রথমেই বক্তব্যটা দিয়েছিলেন কোনো একটা প্রেস ক্লাবের সামনে বা কিছুতে, তখনই আমি এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছিলাম। কারণ আমাদের কাছে যেটা মনে হয়, মানে ফ্যাসিস্ট হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা নিয়ে আমাদের গণঅভ্যুত্থানের পক্ষের কোনো শক্তি যদি প্রশ্ন তোলেন, তাহলে সেটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক মনে হয়। এবং এই ট্রাইব্যুনালে কিন্তু এমন কোনো বিচার কার্য হয় নাই যেটা হাসিনার ক্যাঙ্গারু ট্রায়ালে হয়েছিল। হ্যাঁ, যে 6.5 কিলোমিটার দূর থেকে সাক্ষী এসে বলছে আমি 6.5 কিলোমিটার দূর থেকে দেখেছিলাম অমুক নেতা, জামাতের অমুক নেতা, হ্যাঁ, তিনি ওইখানে উপস্থিত ছিলেন, এইটার সহযোগী ছিলেন, ওই হত্যাকাণ্ডে রংপুরের একটা ঘটনা বলছিলেন। এরকম কোনো সাক্ষী কিন্তু এখানে উপস্থিত না। যেটা এখানে পান্নার বিষয়টা আপনি ক্লিয়ার করে দিয়েছেন, সব কিছুর একটা আইনি প্রসেস রয়েছে। ঠিক আছে, তাজুল ভাই সাথে একসাথে আমরা যখন মিছিলও করেছি, এবি পার্টি, আমরা গণ অধিকার পরিষদ, আপনারা সেই মিছিল দেখবেন। যখন আবু সাইদ হত্যা মামলা হলো, তাজুল ভাই তো গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার, তিনি থাকতে পারবেন না, তাকে জামাতের আইনজীবী বলা হবে, এটা ঠিক না। আইনগত যোগ্যতার ভিত্তিতে হতে পারে। সো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা, আমার মনে হয় এটা শহীদদের রক্তের সাথে এক প্রকারের প্রতারণা করা হবে। এটা ঠিক হবে না, এটা একেবারেই ঠিক হবে না। আর উনি শেখ মুজিব সম্পর্কে বলেছেন পালিয়ে গেছেন, এই কথাটা আমি ভেবেছিলাম আপনি প্রশ্ন করবেন, আমি আবার বেশি কথা বলতে চাই। আমি অ্যানালজি হিসেবে বলেছিলাম, উনি যেমন জামাতকে 28 অক্টোবরের ভূমিকা বলেছিলাম, আমি সেইটার সাথে অ্যানালজি করে দিয়েছিলাম এবং আমি সুনির্দিষ্ট কিছু প্রশ্ন করেছিলাম। এইটার যে আমি এখন বলছি নতুন কথা, এইটা না, এটা নিয়ে কিন্তু বইও লেখা আছে। ওই দিন 25শে মার্চ, ওই সময় যারা আওয়ামী লীগের নেতারা ছিলেন, তাজুল ইসলামের পরিবারের, আপনি যদি লেখা পড়েন, তারাও কিন্তু অনেকটা সেম কথা বলবেন। সবাই হয়তো ডিরেক্টলি ওইভাবে ওরকম কথা বলেন না। আমি যে প্রশ্নটা তুলেছিলাম, আপনি আমাকে একজন যুদ্ধের নেতা দেখান, জনযুদ্ধের নেতা, যিনি যুদ্ধের ঘোষণা দিয়ে আরামে বাসায় বসে থাকেন। এইটা কি যুদ্ধের কোনো কৌশল হতে পারে? যুদ্ধ মানে কি? আমি আমার শত্রুপক্ষকে অলরেডি বলছি যে আমি তোমার সাথে আমি ওপেন ফাইটিংয়ে যাব, আমি স্বাধীন হয়ে যাব, তারপরে আমি চুপচাপ বসে আছি আমার মতন করে। এবং আমি আমার কোনো আমি যে 25শে মার্চে কালোরাত্রি হলো, উনি তো বলেছিলেন যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার, উনি যুদ্ধের আহ্বান জানিয়েছিলেন এক প্রকার। 7ই মার্চকে তারা বলে স্বাধীনতার ঘোষণা। কোথায় প্রস্তুতি ছিল বলেন? আমরা তো আলোচনা চালিয়ে, আপনারা দেখলাম যে আলোচনা চলছে, খুব ভালো কথা, আলোচনা করে উনি পার্লামেন্টে যাবেন, উনি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। তাহলে যুদ্ধের ডাক 7ই মার্চে উনি দিচ্ছেন, এটা বাস্তবতা বা গ্রহণযোগ্যতা আমরা কেন বিশ্বাস করবো? আমি প্রশ্নটা করেছি বা আমি বলেছি যে এই প্রশ্নটা কি আমরা করতে পারি কিনা। অনেকে এই প্রশ্ন করেন, আমি বলেছি এটা প্রশ্নের জায়গা উনি নিজেই তৈরি করে দিয়ে গিয়েছেন। এটা কিন্তু এবং অবাস্তব কিছু না। এই প্রশ্নগুলোর উত্তর দিক, বা আওয়ামী লীগের লোকজন এসে বলুক, বা উনি তারেক ভাইয়ের ওনার যদি এখন খুব গায়ে লেগে থাকে উনি বলুক যে কেন আমাদের ঢাকা শহরের কোথাও একটাও বাঁশের কেল্লা তৈরি হলো না, যেখানে দুর্গ হওয়ার কথা, সেখানে একটা বাঁশের কেল্লা পর্যন্ত তৈরি হলো না। আমরা কোথাও কোনো যুদ্ধের প্রস্তুতি কি? বাঁশের কেল্লা না হলে এমনি দেশ স্বাধীন হয়ে গেছে ভাই। আমি 7 মার্চ থেকে 25 মার্চের কথা বলছি না, দেশ স্বাধীন হয়েছে 26শে মার্চ যখন জিয়াউর রহমান সাহেব ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করে আসলেন এবং তার ঘোষণা ম্যাটার করে। আমি বলি শুনেন ভাই, না আমি আপত্তি আমিও জানাচ্ছি, কারণ 7 মার্চ থেকে 25শে মার্চ আমরা কোনো যুদ্ধের প্রস্তুতি নেই। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসার না, আমি বাস্তবতা বলছি। ওই একটা মেজর আর্মি থেকে নিয়ে এসে উনি যখন বিদ্রোহ করে আসে, তার ঘোষণা ম্যাটার ছিল। এরকম ঘোষণা তো মাইকে অনেকেই দিয়েছিল। তার ঘোষণার মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছে। না, তার ঘোষণার মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছে। 7 মার্চ থেকে 25শে মার্চ বাংলাদেশের কোথাও যুদ্ধের কোনো চিহ্ন ছিল না। আপনি যেভাবে বলছেন 7ই মার্চ অপ্রাসঙ্গিক, এটা তো একটা মানে হলো অস্বীকার করা। আমি অস্বীকার করছি, আমি প্রশ্ন তুলছি। প্রশ্ন তোলার সুযোগ অবশ্যই আমার এই গণ অভ্যুত্থানের নাহিদরা গিয়ে ডিবি উঠায় নিয়ে গেছে, তাদেরকে দিয়ে বলাইছে না আন্দোলন বন্ধ হবে, বলাইছে না, তার মানে কি তারা বিশ্বাসঘাতক? আমাকে বলেন না, সেই বিশ্বাসঘাতক বলা হচ্ছে না। আমি বলতে চাচ্ছি এই যে বলছে পালিয়ে যাবে, এই শব্দটা আমি আপত্তি করছি। আবার আপনি আপত্তি করছেন, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। 7 মার্চ থেকে 25শে মার্চ ঘরে ঘরে
এত দুর্গ জেল বলে জুলুম বলার নিপীড়নের পরেও শিকার কেন হয়েছে, একটাও কোথাও তাকে এই যুদ্ধের ট্যাগ প্রস্তুতি হলো দিয়ে না? বলবে এত জুলুমের শিকার হয়েছে, এত অত্যাচারের শিকার হয়েছে, বছরের পরে বছর জেল খেটেছে, হ্যাঁ, আর সে হলো পালিয়ে গেছে। তো জামাতে তো এই আপনি যে শব্দ, আপনি যে পুরো এই শব্দ, পক্ষতে জামাতকে নিয়ে এখন প্রশ্ন করছেন, জামাতে নির্যাতনের শিকার হয় নাই, জামাতে যে সমস্ত নেতার কথা আপনি বলেন তারা রিমান্ডে যায় নাই, তারা তো রিমান্ডে গিয়েছে, এখন আপনি কি বলবেন এটা প্রতারণা বা এটা ইয়া করে গিয়েছে? আপনাকে আমি জামাত প্রশ্ন এই তুলছি। গণঅভ্যুত্থানের আগে দীর্ঘ সময় তাদের নীতি ছিল আওয়ামী লীগের সাথে অ্যাডজাস্ট করে থাকা। আপনি এটা সেটা প্রশ্ন তুলেছেন, আমি জামাতের পক্ষে এটা কথা বলছি না, প্রত্যেকে জানে। আমি জামাতের পক্ষে কথা বলছি না, ইসলামী আন্দোলনের পক্ষে, আমি এটা নিজের বিপক্ষে প্রত্যেকে জানে, এটা সবসময় বলে থাকি। প্রত্যেকে জানে। আপনি প্রশ্নের উত্তর দেন। 7ই মার্চ থেকে 25শে মার্চ বাংলাদেশে আপনি শেখ যা মুজিবের কিছু বলেন এটা আপনি বলতেই প্রশ্নের পারেন উত্তর না। না দিলে আপনি একতরফা বলতে পারেন। আমাকে দেখাবেন আপনি কোথায় যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছিল, আরে যুদ্ধের বাবা, প্রস্তুতি কোথায় শুরু হয়েছিল? যুদ্ধ কি আপনি করছেন নাকি? মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, তারা শেখ মুজিবকে ভালোবাসে না? আমি তাহলে ভালোবাসা না, তাহলে ঘৃণার প্রশ্ন কি আসছে না। তার আমি তার ফ্যাক্ট তার বলছি স্পিরিট কাজ করেনি এখানে? ভাই, আমি ফ্যাক্ট কি বলছি, বলে আমি এগুলো? ফ্যাক্ট বলছি, আমি ফ্যাক্ট বলছে বলছি। এগুলো? আপনি ছি। যখন পাকিস্তান যখন পশ্চিম এইভাবে পাকিস্তান বলা থেকে ঠিক না। না পশ্চিম পাকিস্তান থেকে যখন এভাবে সোলজার বলা পূর্ব ঠিক পাকিস্তানে না। আনা হলো, আমি এটা তো আপত্তি জানালাম আপনাকে। রাত্রে আনে নাই, প্রকাশ্যে আনছে, আমরা দেখতে পাচ্ছি আপত্তি তাদের জানালাম সামরিক এগুলো। সামরিক এই দীর্ঘ লড়াইকে ভাই, আপনি আমাকে বলতে আমরা দেন বা ভিন্ন আমি রাজনীতি বলি দুইটা একটা, আপনি কথা বিশেষ মাঝখানে করে বললে হবে তাহলে না, আপনি বলুন। কথা মাঝখানে বললে হবে না, একটু ইয়া বজায় রাখেন। আপনি আমাকে বলেন পশ্চিম পাকিস্তান যখন তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করলো, 25শে মার্চে যে কালো রাত্রি হইলো, নিরস্ত্র বাঙালির উপর যে খানাদা বাহিনী ঝাঁপিয়ে পড়লো, ভাই ডাইরেক্ট বলেন শেখ মুজিব বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দিতে চায়, শোনেন এইভাবে বলে দেন শোনেন, ডাইরেক্ট। আমরা কি প্রস্তুতি নিয়েছি, আমরা কেন দিয়ে দেন। প্রধানমন্ত্রীতে আলোচনা চালিয়ে গেলাম? যে আমি তো প্রশ্ন তুলছি, আমি তারা এখানে প্রশ্ন পাকিস্তানের হাতে তুলছি। বাংলাদেশকে তুলে দিতে চাইছে, না, না, জি। আমি এইভাবে বলে প্রশ্ন দেন। তুলছি, আমি এইভাবে প্রশ্ন বলে তুলছি দেন। যে তার এই কাজগুলো ঠিক হয়েছিল ঠিক কিনা, আছে। বা তিনি আওয়ামী লীগ কোনো প্রস্তুতি নিয়েছিল ঠিক কিনা। আছে, আমি আপনি বলেছি কি কোন সময় ক্রুশিয়াল মোমেন্টে লিডারশিপ দিয়েছেন? কত টেনশন থাকে আপনি জানেন? ওই সময়গুলোতে কি হয়, কোন গণ অভ্যুত্থানের, কোন বড় আন্দোলনের কোন সেন্ট্রাল জায়গায় ছিলেন? আপনি ছিলেন, থাকলে থাকলে যে আমাকে বুঝতেন। আপনি যে প্রশ্ন করছেন থাকলে গণঅভ্যুত্থানে বুঝতেন কি সেন্ট্রাল টেনশন। জায়গায় ছিলে কি ছিলাম না, আপনি কি জানেন, টেনশন। আপনি রাজনীতিতে যেদিন আসছেন 2013 কি সালে টেনশন। আমরা জানি। আমাকে র্যাবে তুলে নিয়ে গেছিল, আনা করেছিল। আপনি এই সমস্ত হ্যাঁ, প্রশ্ন করতে পারেন 18 সালের আন্দোলন আমরা সংগঠিত করেছি। আমরা জানি আন্দোলন করছি। কি দুশ্চিন্তা। 13 সাল থেকে শুনেন, আওয়ামী নির্যাতনের শিকার হচ্ছে। একটা আপনি 18 সালে আন্দোলনের বলেছেন, একটা আপনি যে আন্দোলনের ক্রুশিয়ালের কথা কর্মী হওয়া, বললেন না। একটা আন্দোলনের কর্মী হওয়া আর একটা আন্দোলনের লিডার হওয়া এক জিনিস না। সেম টেনশন না, সেম মুভমেন্ট না, সেম অ্যাটিটিউড না। আপনি যদি কখনো এই জায়গায় থাকতেন, যে আমি এই জায়গায় ছিলাম, হ্যাঁ, তাহলে তো জানেন এই জায়গায় থাকলে আপনি শেখ মুজিব, তাহলে এই আন্দোলনে, এই গণঅভ্যুত্থানের। না, আমি কখনোই আমরা এইভাবে স্টে করে দাবি করছি না। আপনি ব্যক্তিগত যদি ঠিক এভাবে আছে। আক্রমণ করেন, এটা আমার মনে হয় না রাজনীতি। না, আপনার সাথে আমি এইভাবে বিতর্কে যদি যাব না। বলেন, না, কেন এইভাবে বলবো না? যদি বলেন যে এমন ভাবে বলতেছেন শেখ মুজিবের আমি মুক্তিযুদ্ধে কোনো প্রশ্ন অবদান করেছি। নাই আমি এবং সে অবদান- হলো প্রধান গাদ্দার, এইভাবে বলছেন। আমি জি, প্রশ্ন আচ্ছা, পালিয়ে গেছে আচ্ছা, মানে কি? আমি মনে হয় একটু প্রধান একটা গাদ্দার। প্রশ্ন করি তারিক ভাই, সাম্প্রতিক কিছু বাসে আগুন লেগেছে, অর্থাৎ 13 নভেম্বর একটি ঘোষণার কারণে রায় ঘোষণা হবে, রায়ের তারিখ ঘোষণা হবে। আমরা দেখেছি বাসে আগুন লেগেছে, সেখানে আপনি একটা মন্তব্য করেছেন এখানে দুটো ঘটনা ঘটতে পারে। আওয়ামী লীগ রাজনীতি ফিরতে না পারে, প্রতিবাদ হিসেবে আগুন লাগাতে পারে, আবার আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায় না এমন গোষ্ঠী বাসে আগুন লাগিয়ে দিয়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী হিসেবে হাজির করতে পারে। আপনি কি চান আওয়ামী লীগ আবার রাজনীতি করার সুযোগ পাক? জি, অনেক ধন্যবাদ। আমাদের বিমানবন্দরে যে আগুন লাগলো, আরো অনেকগুলো জায়গায় আগুন লাগলো একই সাথে, আমরা বলতে থাকলাম যে আওয়ামী লীগ আগুন দিয়েছে। আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ আগুন দিয়েছে, ধরুন আওয়ামী লীগ আগুন দিয়েছে, আপনি কি করবেন? আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে আগুন লাগাই দেবেন? আপনি তো তাকে সামনে, তাকে স্টে করার, রাজনীতি করার, আপনি তো পলিটিক্যাল অ্যাক্টিভিটি করার তাকে অধিকার দেননি। কে আগুন দিচ্ছে আপনি জানেন না, তাই না? আমি এই ক্ষেত্রে ওটা বলেছিলাম যে এই যে গায়েবের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করছে, একটা রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ প্রক্রিয়ায় রেখে, পুরা গায়েব রেখে তারা এক জায়গা থেকে বের হচ্ছে, এই জায়গায় তাদের মানে অ্যাটিটিউড দেখাচ্ছে, ওই জায়গায় অ্যাটিটিউড দেখাচ্ছে, এই জায়গায় তাদের ভায়োলেন্স দেখাচ্ছে। তো আপনি তো আপনার যে প্রতিপক্ষ, তাকে তো আপনার সামনে নিয়ে এসে না বসাইলে আপনি তো তাকে জিজ্ঞাসা করতে পারবেন না তুমি এটা কেন করছো। আপনি ওকে পুরা সিস্টেমের বাইরে রেখে দিয়েছেন। আমি ওইখানে বলেছিলাম যে এইখানে দুটো ঘটনা ঘটতে পারে, যে আওয়ামী লীগকে আপনি রাজনীতি করতে দিচ্ছেন না, সেই জন্য তারা রাগে ক্ষোভে প্রতিশোধ পরায়ণ হয়ে এই ঘটনা ঘটাচ্ছে। আর একটা হলো যে আওয়ামী লীগ যেন সামনে নির্বাচনে আসতে না পায়, তাহলে কি করতে হবে? সিন ডেভেলপ করতে হবে, এমন একটা সিন যেই সিনে আওয়ামী লীগকে ভয়ঙ্কর হিসেবে, সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করতে হবে, এবং সেই সিনের মাধ্যমে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যাতে করে তারা রাজনৈতিকভাবে নির্বাচনের মাঠে সুবিধা করতে পারে। এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য হাত পা ধরতেছেন, ঠিক আছে, তাদের কাছে যাচ্ছেন, তাদেরকে কোলে নিচ্ছেন, তাদেরকে আদর যত্ন করতেছেন, আপনি নিজের অধিকারের জন্য, নিজে ভোট পাওয়ার জন্য এই সমীহ করতেছেন,
কিন্তু তাকে আপনি তার রাজনৈতিক অধিকারটা আপনি দিতে যাচ্ছেন না, কিন্তু তার ভোটটা আপনি পেতে যাচ্ছেন। এটা কেমন বেশরম কাজ? মানে আপনি চান কিনা, আমার প্রশ্ন ছিল এটা। মানে আমি কেন, আমি অবশ্যই চাবো। আমার এতগুলো কথার দ্বারা কি মিন হয়? আমি মনে করি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না এবং রাখা উচিত না। এটা দেশের ক্ষতি হবে। এই রাজনৈতিক শক্তিগুলো এক একটা পাহাড়ের মতো করে দাঁড়িয়ে আছে এবং এই পাহাড়গুলো দেশের ভারসাম্য রক্ষা করে। একটা পাহাড় যদি এখানে আপনি সরিয়ে রাখেন তাহলে দেশে ইমব্যালেন্স হয়ে যাবে। আমি সেই জায়গায় আপনি যাকে যাকে বিচার করতে চান করেন না ভাই। আওয়ামী লীগ কখনো বলেছে যে তাদের অপরাধীদের বিচার করা না হোক? তারা তো কখনো বলেনি। আওয়ামী লীগের যে সকল মানুষ হত্যায় অভিযুক্ত, খুনে অভিযুক্ত, গণহত্যায় অভিযুক্ত, যেভাবে ব্যাখ্যা করেন, তাদেরকে বিচার করেন না। জামায়াত বিচার করুক, এটা চান না? জামাত বিচার করতে আমি চাই না, কারণ জামাত তার চেয়ে বড় অপরাধী। একটা জঘন্য খুনি একটা দলকে আর একটা দলের আপনি বিচার করতে বলবেন, সেটা কিভাবে হয় ভাই? সেটাই, মানে সেটাই। এটা যদি বলতেন যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া, রাজনীতি করতে না দেওয়া, এটা অন্যায়, ওনার কথাই উনি বলছেন অন্যায়, আপনি কি মনে করেন? যদি উনি ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন, এইটার কোনো একটা রাজনৈতিক দলের রাজনৈতিক বাস্তবতা আছে কিনা, সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এটা দেশের জনগণ ঠিক করবে। দেশের জনগণ ঠিক করবে যে একটা রাজনৈতিক নেতা বা একটা রাজনৈতিক দলের ভূমিকা কি। ঠিক আছে, রাজনৈতিক দল বা নেতা প্রেক্ষাপটের মাধ্যমে তৈরি হয়, তার জনসমর্থন থাকে, ভালোবাসা থাকে। উনি যখন বলছিলেন যে আপনি কোনো গণঅভ্যুত্থানের সেন্ট্রাল রোলে ছিলেন কিনা, একটা মানে কি প্রেক্ষাপট মনে করে বলেছেন, আমি এত সময় না, উনি কি মনে করে বলেছেন, কি উনি জেনে বলেছেন না বুঝে বলেছেন, আমি সেটা নিয়ে প্রশ্ন করতে চাই না। ঠিক আছে, তবে রাজনীতিতে আমরা কেউ হঠাৎ করে উদয় আসি নাই, হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসে নাই। 2013 সালের এই যে যখন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে র্যাব ওয়ানে 20 ঘন্টা অলমোস্ট একটা আয়নাঘরের মতো জায়গায় আমাকে থাকতে হয়েছিল। ওটা 20 ঘন্টা না 20 মাস ইম্পর্টেন্ট না, কারণ আমি জানতাম না আমি আদৌ ওইখান থেকে মুক্তি পাবো কিনা। ওইখান থেকে আয়নাঘরগুলো কিন্তু সূচনা হয়েছিল। সুতরাং আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডগুলো সম্পর্কে একটু না জেনে হুট করে মানে বলে দেওয়া কোটা আন্দোলনে ছিলেন বা কি ছিলেন বলে অনেক নিজেকে বড় মনে করা, এটা আসলে রাজনৈতিক সৌহার্দ্যের পরিচয় না। আর আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত জনগণ নিবে। আইন করে হয়তো অনেক কিছু করা সম্ভব হয় না, তবে আইনের থেকেও বড় বিষয় হলো বাস্তবতা, আপনার জনগণের কাছে গ্রহণযোগ্যতা। আপনি আপনার নতুন আওয়ামী লীগ, উনি যে বলেছেন আওয়ামী লীগের কোনো বলেছে কিনা যে সে তার বিচার চায় না, আওয়ামী লীগ কি ক্ষমা চেয়েছে? আওয়ামী লীগ আজ পর্যন্ত কখনো বলেছে আমি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত? এখনো ভুল স্বীকার করেছে? আওয়ামী লীগ এটা করার এখন পর্যন্ত সৎ সাহস পায় নাই, বরং তারা 24-কে অনই করে না, তারা বলে এটা একটা জঙ্গিবাদী ঘটনা ছিল, জামাতের প্রসঙ্গ এখানে আসছে না, এটা ছিল। সুতরাং আওয়ামী লীগের এই রাজনীতি তারা বাংলাদেশের রাজনীতিতে আদৌ কামব্যাক করতে পারবে কিনা, এটা নির্ভর করবে তাদের গতি প্রকৃতির উপর, জনগণের সমর্থনের উপর। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম 71 ও 24। আলোচনায় ছিলেন মোহাম্মদ তারেক রহমান, সদস্য সচিব, আমজনতার দল। আলোচনায় ছিলেন মুমিনুল আমিন, মহাসচিব, এনডিএম। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারাও আজকে এই অনুষ্ঠান, প্রাণবন্ত এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই।